যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন গাছটির নাম ওরেট লানাটা। এটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যারাইভা ল্যান্টানা জুস। এবার এই গাছটি আমরা মূলত সাধারণত দেখে থাকি সমভূমি অঞ্চলে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বিভিন্ন অস্ট্রেলিয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু এই গাছটিকে পাওয়া যায়। গাছটিকে চট করে দেখলে আপনি ভাববেন এই গাছটি একটা অনেক দামি গাছ, এবং গাছটি হয়তো সচরাচর আপনার চোখে পড়বে না। এই সমস্ত গাছগুলির দুটো ভ্যারাইটি রয়েছে। একটা রয়েছে গ্রিন ভ্যারাইটি, যেটা খুব সহজভাবে যে কোনো জায়গাতে দেখা যায়। আরেকটি রয়েছে হোয়াইট ভ্যারাইটি, সেটা কিন্তু চট করে দেখা যায় না। এটা মূলত বিশল্য করলিরই একটি ভ্যারাইটি। যে বিশল্য করলি নিয়ে আমরা এর আগে লাল বিশল্য করলি দেখিয়েছিলাম, তাছাড়াও কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে বিশল্য করলি। বিশল্য করলি অন্তত আমাদের ভারতবর্ষেই 100-র উপরে ভ্যারাইটি রয়েছে। আর তার জন্য যে কোনো গাছকে দেখানো মানেই সেটা বিশল্য করলি না, এটা নয়। বিশল্য করলি তার প্রচুর প্রজাতি রয়েছে এবং সেগুলি আমরা দেখানোর চেষ্টা করি। এটাও একটা বিশল্য করলি ভ্যারাইটি। ভারতবর্ষে এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেকে এটাকে সাদা বিশল্য করলি বলেই পরিচিত হয়ে থাকে। আর এই গাছটি মূলত সাধারণত এর যে মূল রয়েছে, এই মূলের যে গন্ধ রয়েছে সেটা সাধারণত কর্পূরের মতো সুগন্ধ রয়েছে। আর এর ফুলে নরম স্পাইকের মতো থাকে, ছোট্ট ছোট্ট যেটা থাকে সেটা সাধারণত মুরগি বা বিভিন্ন ধরনের পাখিদের একটা ভেষজ খাবার হয়ে থাকে। আর এই বীজগুলি সাধারণত মার্চ এপ্রিল মাসে অনেকটা বড় হয় গাছ, এবং গাছটি মূলত অনেকটা বড় হয় না, 1 ফিট থেকে 1.5 ফিটের মতো হয়। এবং তার যে বীজগুলি রয়েছে সেই বীজগুলি আবার নিচে ঝরে পড়ার পরে তারপরে আবার সেখান থেকে নতুন চারায় পরিণত হয়। গাছটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় একটি উদ্ভিদ এবং এর ভেষজ গুণাগুণ প্রচুর রয়েছে। অনেকে বলে এই গাছটি নাকি পাতা এবং তার যে ডগাগুলি রয়েছে সেগুলি নাকি বলে শাক হিসেবে খাওয়া যায়। যেমন পালং শাক আমরা খেয়ে থাকি, ঠিক তেমনই তাই পালং শাকের মতো এর টেস্ট হয়ে থাকে। এই সমস্ত গাছের পাতায় নাকি বলে প্রচুর পরিমাণে ইমিউনিটি রয়েছে, যার ফলে আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমকে বাড়িয়ে তুলতে পারে। আর তার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছ যদি আমরা সেবন করে থাকি, আমাদের যেটা হয় কোষ্ঠকাঠিন্য দূর হয়, তার সঙ্গে সঙ্গে জ্বর, সর্দি, কাশি এই সমস্ত কিছু দূর হয়ে থাকে। আর তার থেকেও গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, এই সমস্ত গাছের যে গোড়াটি রয়েছে বা শিকড়টি রয়েছে সেটা অনেকটা কর্পূরের মতো গন্ধ হয়। এটা কিন্তু অনেক সময় অনেক ওঝা সাপের বিষ নামাতে এই সমস্ত গাছের গোড়াটিকে ব্যবহার করে থাকে। তাদের অনেক সিক্রেট একটি প্ল্যান্ট, যে প্ল্যান্টটি তারা ব্যবহার করতে এবং কাউকে জানানো হয় না। এবং এই তথ্যটি কিন্তু সম্পূর্ণরূপে আমাদের শোনা এবং জানা। এবং আপনারা কিন্তু কখনোই সাপে কামড় বা কোনো কিছু দিলে এই সমস্ত গাছের উপর নির্ভর করে আপনারা থাকবেন না। আপনাদের যখন এই সমস্ত কোনো সমস্যা দেখা দেবে, অবশ্যই আপনার নিকটবর্তী হসপিটালে বা আপনারা আপনাদের ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। অযথা এই সমস্ত ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু থাকবেন না, তার কোনো সায়েন্টিফিক কোনো যুক্তি নেই। গাছটি মূলত আমাদের যেটা দেখা যায় এর ওষুধি গুণ তো রয়েছেই, তার সঙ্গে সঙ্গে দক্ষিণ ভারতের যে উৎসব হয়, তামিল উৎসব পোলাং এবং তেলেগু উৎসব যে হয়, উৎসব যেটা সংক্রান্তি বলা হয়, সেই সমস্ত উৎসবেও কিন্তু এই গাছের ফুল সজ্জা হিসেবে ব্যবহার করা হয়। আর তেলেগুতে এটিকে পিন্ডিকোলামো বলে নামেও পরিচিত এই গাছটি। আর তাছাড়া এই গাছটি কিন্তু তামিল ভাষায় পু মানে ফুল, এই জন্য একে অনেকে কান্নু পিল্লাই পু বলেও ডেকে থাকে, আবার অনেকে সিরুপিলাই বলে থাকে। তো এই গাছটি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে পরিচিত, কোথাও শাকসবজি হিসেবে ব্যবহার করা হয় এবং কোথাও এই গাছটিকে দেখলেই অন্তত মেরে ফেলা হয়। কারণ বিভিন্ন জায়গায় রয়েছে যারা এই গাছটিকে অনেকটা বিষাক্ত মনে করে। বিশেষ করে আমাদের দক্ষিণ আফ্রিকায় এই জঙ্গলে এই সমস্ত গাছগুলিকে দেখলে এই গাছগুলি থেকে দূরে থাকা হয়, কারণ অনেকে বলে এই সমস্ত গাছগুলি পাতায় লাগলে একটি স্কিন ডিজিজ হয়ে থাকে, কিন্তু সেরকম কোনো রকম কোনো তথ্য নেই। এই সমস্ত গাছের পাতা গায়ে বা কোনো কিছু লাগলে তেমন কিছু নেই। কিন্তু আমরা যদি বাগানিরা এই সমস্ত গাছগুলিকে আমাদের ছাদ বাগানে রাখতে চাই, তাহলে কিন্তু খুব সহজ। যে কোনো জায়গা থেকে যদি আপনি এই ধরনের গাছ থাকেন, গাছটি খুব ভালো করে দেখে নেন, গাছটি অন্তত যত বড় হয় তত হোয়াইটের মধ্যে চলে আসে, আর ছোট থাকলে একটু গ্রিনের মধ্যে থাকে। এই সমস্ত গাছগুলি যদি আপনি লাগাতে চান, তাহলে আপনার সবার প্রথমে যেটা করতে হবে, যে সমস্ত জায়গায় এই সমস্ত গাছগুলি রয়েছে সেখান থেকে আপনাকে গাছগুলিকে সংগ্রহ করতে হবে, এবং সংগ্রহ করে আপনার বাড়িতে যে কোনো নর্মাল যে মাটি হয়ে থাকে সেরকম মাটি, ওয়েলডেনেস মাটি, তার মধ্যে আপনারা লাগিয়ে দিতে পারেন। আর গাছটিতে কোনো রকমের কোনো সার প্রয়োগ করবে না, গাছ নিজে থেকে যে মাটি রয়েছে তা থেকে গাছ খাবার নিয়ে নেবে, এবং গাছটি অন্তত বর্ষজীবী 1 বছর হবে, তারপরে গাছটি আস্তে 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 তার ফুল, বীজ সমস্ত কিছু ধারণ করবে, সেগুলিকে ঝরিয়ে দেবে, আবার পরবর্তীতে গাছটি নষ্ট হয়ে যাবে। আবার দেখবেন নিচে থেকে বর্ষার আগ দিয়ে আবার নতুন নতুন চারা বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে বেরোবে, এবং সেখান থেকে আবার পুরো গাছ ঝরে যাবে। গাছটি যদি আপনার ছাদ বাগানে একবার আসে, পুরো ছাদ বাগান ছেয়ে যাবে, এবং খুব সাবধানে এই সমস্ত গাছগুলিকে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে, কারণ এই সমস্ত গাছগুলো অনেকটা আগাছার মতো, আপনার ছাদ বাগানকে একবার নষ্ট করে দিতে পারে। তো অবশ্য বুঝে শুনে এটি ব্যবহার করবেন। তার সঙ্গে সঙ্গে গাছ কি কোথায় রাখবো, এটা কোনো ইনডোর প্ল্যান্ট নয়, এটা আউটডোর প্ল্যান্ট, এবং যে কোনো জায়গায় আপনারা এটা রাখতে পারেন এবং তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। রোদে রাখতে পারেন, ছায়াতে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন। গাছে রোগ পোকামাকড় কোনো কিচ্ছু হয় না,
সম্পূর্ণ রোগমুক্ত একটি গাছ, কিন্তু গাছটি যদি সিঙ্গেল কোন একটা টবের মধ্যে অল্প কিছু রাখেন এবং তার শেপ যদি ঠিকঠাক করে কেটে ছেটে রাখতে পারেন তাহলে দেখতে কিন্তু অপূর্ব লাগে। এবং এই গাছটিকে কিন্তু অনেক জায়গায় অনেক নামে পরিচিত হলেও আমরা যে তথ্যটি দিলাম তার সম্পূর্ণ কিন্তু আমাদের গুগল বা বিভিন্ন রকম মাধ্যম সার্চ করেই পাওয়া এই সমস্ত তথ্যগুলি। তো আর কিছু বলার নেই, সমস্ত কাজ নেই। যারা করতে চান বা যারা আগে গাছটি খুঁজে বের করুন, গাছটি কিন্তু খুঁজে বের করাটা অনেকটাই কষ্টকর এবং গাছটি খুব রেয়ার। এবং এই গাছটি সাধারণত প্রচুর জলা জঙ্গলে থাকলেও কিন্তু চট করে চোখে পড়ে না। তো যে সমস্ত জায়গায় যদি আপনাদের চোখে পড়ে অবশ্যই তুলে নিয়ে এসে ছাদ বাগান অন্তর লাগান। অত্যন্ত ভেষজ একটি গাছ এবং যেটা আপনি অন্তত কাউকে দেখিয়ে দিতে পারবেন যে এই গাছের শিকড় দিয়ে কিন্তু ওঝারা কিন্তু সাপের বিষ নামিয়ে থাকে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।